কলঙ্কের মানচিত্রটা কোন চাদরে ঢাকি, যন্ত্রণার কত মাসুল দেব একাকী। কলঙ্কের মানচিত্রটা কোন চাদরে ঢাকি, প্রেম যদি না থাকতো এত ক্ষতি হতো নাকি, প্রেম যদি না থাকতো এত ক্ষতি হতো নাকি। ভিউয়ার্স, একটা কলঙ্ক এখনো আমাকে পিছু তাড়া করে বেড়ায়। এই কলঙ্কটা হয়তোবা মরার আগ পর্যন্তই আমার বয়ে বেড়াইতে হবে। আর যার জন্য আমার এই কলঙ্কটা আমার জীবনে জড়িয়ে আছে, তাকেও আমি আমার সাধ্যমতো মরার আগ পর্যন্তই জুতা পিটা, ঝাড়া পিটা, ঠ্যাঙ্গা, এককলা বাস, ডিম থেরাপি, মরিচ বাটা দিয়ে যাব। তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। সবার কাছে অনুরোধ থাকলো সবাই সম্পূর্ণ ভিডিওটুকু না টেনে খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে, তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে। এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না। তো ভিউয়ার্স, যেই কলঙ্কের বোঝা আমাকে বয়ে বেড়াতে হচ্ছে, যেই কলঙ্ক বা অপবাদ আমাকে সহ্য করতে হচ্ছে, এর জন্য প্রধান আসামি হচ্ছে ওই ভণ্ড, বাচাল, মুখোশধারী শয়তান, টিট গার্ডেন, দাঁতের বাগান। এই যে আমি এত দিন ধরে, এতগুলো বছর ধরে এত কঠিনভাবে এত ঘৃণা ভরে ওই ভণ্ড, বাচাল, মুখোশধারী শয়তান, টিট গার্ডেন, দাঁতের বাগানকে সহকারে তার ভাই, মা, বাপ বা তার ভাবি সহ তার ভাইয়ের শ্বশুরবাড়ির সবগুলো সদস্যকে ধুলাই করে আসতেছি, জুতা পিটা, ঝাঁটা পিটা করে আসতেছি। আচ্ছা, অন্য বাকি সব নোংরাদেরকে বা স্বামীদের কথা আপাতত বাদ দেই। ওই ভণ্ড, বাচাল, মুখোশধারী শয়তান, টিট গার্ডেন, দাঁতের বাগানের কথাটাই বলি। যে আমি ধুলাই করার সময় আমার মনে হয় আমি এই ভণ্ড, বাচাল, মুখোশধারী শয়তান, টিট গার্ডেন, দাঁতের বাগানকেই একটু বেশি ধুলাই করি, বা তাকে ধুলাই করার সময় তার যে খাটাস মা, ওই খাটাস বুড়ি আছে, তাকে, তার ভাই দেশি কুত্তাকে, এবং তার যেই সুর বাপ, মৃত বাপটা আছে, তাকেও পর্যন্ত ছাড় দেই না। তার 14 গোষ্ঠীকে নিয়েই ধুলাই করে তাকে জুতা পিটা, ঝাঁটা পিটা, ঠ্যাঙ্গা, আইকলা বাস, ডিম থেরাপি, মরিচ বাটা, তাল গাছ, বট গাছ, নারিকেল গাছ, সুপারি গাছ, বিভিন্ন আরো শাস্তি দিয়ে তাকে আমি ধুলাই করি। এরপরেও আমাকে অপবাদ শুনতে হয়, অভিযোগ আসে আমার বিরুদ্ধে যে ভাইয়া, আপনি ওই ভণ্ড, বাচাল, মুখোশধারী শয়তান, টিট গার্ডেন, দাঁতের বাগানকে মনে হয় এখনো একটু একটু ভালোবাসেন, বা তার প্রতি আপনার এখনো একটা সফট কর্নার কাজ করে। তো এটা শুনলে কেমনটা লাগে কোয়েন চেন দেহি। তো ভিউয়ার্স, আপনাদেরও কি কারো মনের মধ্যে এরকম ইয়ে হয় কিনা, ধারণা হয় কিনা, মনে হয় কিনা যে আমি ওই ভণ্ড, বাচাল, মুখোশধারী শয়তান, টিট গার্ডেন, দাঁতের বাগানকে একটু মায়া দয়া রেখে, ভালোবেসে, তার প্রতি সফট কর্নার রেখে তাকে ধুলাই করি? তো দেখেন কিরকম একটা কমেন্ট আমার এখানে আসছে আমার ভিডিওতে। স্টাইল গার্ল এই আইডি থেকে উনি আমাকে কমেন্ট করছেন যে খেয়াল করে দেখলাম ওরে আপনি একটু কম ধুলাই দেন, মনে হয় এখনো ওর প্রতি সফট কর্নার আছে। এই কমেন্টটা আসছে যে আমি দাঁতের বাগানকে ধুলাই করার সময় আমার মনের মধ্যে একটা সফট কর্নার কাজ করে। তো এটা সম্পূর্ণ একটা মিথ্যা অভিযোগ বা একটা অপবাদ। এটা আমার জন্য একটা কলঙ্ক। তো ভণ্ড, বাচাল, মুখোশধারী শয়তান, টিট গার্ডেন, দাঁতের বাগান, দেখ তোকে এত অপমান করে তোকে ধুলাই করি, এত জুতা পিটা করে তোকে ধুলাই করি, এভাবে আইকলা বাস দেই, ডিম থেরাপি, মরিচ বাটা, লবণ চিটা দেই, এরপরেও নাকি এগুলো আমার ভালোবাসা। তাহলে আপনারা আপনাদের ঘৃণাটা কিভাবে প্রকাশ করতেন একটু কোয়াত হয়ে যাবেন, ঠিক আছে? আমাকে একটু শিখিয়ে দিয়ে যাবেন। আমি শুধু এখানে বলে রাখি, আমি আমার যত ভালোবাসা এগুলো এক সাইডে রাখেন। যে মনে করেন আমার মধ্যে কোনো ভালোবাসা নাই, অবশিষ্ট কোনো ভালোবাসাই নাই, এরপরে তাহলে থাকলোটা কি? থাকলো ঘৃণা, রাগ, জিদ, ক্ষোভ, তাই না? তার একদম 100%ই মনে করেন সব কিছু
উজাড় করে এই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগানের জন্য ইয়ে করে দিলাম, যে তার চাইতে বেশি মানে ঘৃণা আর কাউকে করা যায় না, ততটুকুই ঘৃণা এই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগানকে আমি করি। ঠিক আছে, মানে তার নামটা শুনলে, তার কথা, তার স্মৃতি মনে পড়লে আমার মেজাজটা এই পরিমাণ বিগড়ে যায় যে মানে কাউকে যতটুকু ভালোবাসা যায় তার চেয়েও বেশি আমি তাকে ঘৃণা করি। বুঝতে পারছেন? আর কিভাবে বোঝাবো যে ভালোবাসার মানুষকেও যদি কখনো ভুলে যাওয়া যায়, যেমন দাঁতের বাগানের আগেও মানে একজনের সাথে আমার একটা কিছুদিনের একটা রিলেশন ছিল। ঠিক আছে, মানে একদম পবিত্র একটা প্রেম ছিল। সে আমাকে প্রতিশ্রুতি দিয়ে গেছে যে মানে সে যেহেতু অন্যের ঘরণী হয়ে গেছে, যে পরকালে সে যদি জীবনে এই দুনিয়াতে মানে কোনো পুণ্যের কাজ বা সোয়াবের কাজ করে থাকে, সে আল্লাহ তাআলার কাছে মানে সেটার ওসিলাতে জান্নাতে যাইতে পারলে সে আবদার করবে, আল্লাহ তাআলার কাছে অনুরোধ করবে যে আল্লাহ, এই দুনিয়াতে আমি যাকে ভালোবাসছিলাম তাকে আমি পাই নাই, যে আমার পরিবারের মানে চাপ মেনে নিতে গিয়ে, পরিবারের মান সম্মান রক্ষা করতে গিয়ে আমি আমার ভালোবাসাকে কোরবানি দিয়ে দিছি। তো এই ইয়েতে তো আল্লাহ তাআলা তো পুরুষদের জন্য 70টা না 72টা হুর রাখছেন, তো নারীদের জন্য নিশ্চয়ই এরকম কাউকে রাখছেন। তো সে সেখানে নাকি আমাকে চাইবে, যে মানে তার বেহেস্তের মধ্যে তার সঙ্গী হিসাবে, তার স্বামী হিসাবে সে আমাকে চেয়ে নেবে। এটা আমার ফার্স্ট এক্স তানিয়া আমাকে এইটুকু বলে মানে তার বিয়ের সময়, বিয়ের আগে আমাকে এই সান্ত্বনাটুকু দিয়ে গেছিল যে আমার যেহেতু বিয়ে হয়ে যাচ্ছে বা হয়ে গেছে এটা সেটা, মানে যখন তার সোজা কথা এঙ্গেজমেন্ট হয়ে গেছে তখন সে আমাকে এইভাবে সান্ত্বনা দিচ্ছিল যে তুমি আমাকে ভুলে যাও বা মাফ করে দাও, এটা সেটা। তো তাকেও হয়তোবা আমি ভুলে গেছি, তার কথাও আমার মনে পড়ে না, তার প্রতি আমার কোনো রাগ, জেদ, ভালোবাসা, অভিমান কিচ্ছু কাজ করে না। এরপরে আরো কিছু তথ্য প্রমাণ তার ভাই বোনদের কাছ থেকে, তার আত্মীয় স্বজনের কাছ থেকে পাইছি যখন, এটা সেটা, যে সে আমাকে কতটুকু ভালোবাসতো বা সোজা কথা সে পারে নাই সেই ভালোবাসাটা সমাজের জন্য, পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য সেটা প্রকাশ করতে পারে নাই, ভয় থেকে বা লজ্জা থেকে। তো তার প্রতি আমার কোনো অভিযোগ, কোনো ইয়ে নাই। তো সেই ভালোবাসাটাকেও আমি একদম মনে করেন ভুলে গেছি। হয়তো বা মানে এই যে আপনাদের সাথে হঠাৎ হঠাৎ গল্প করতে আসলে বা অনেক সময় একটু গল্প টল্প করতে আসলে হয়তো বা ক্ষণিকের জন্য একটু মনে পড়ে। এছাড়া কিন্তু ভালোবাসার কথা মানে ভালোবাসা যে একটা চুইং গেমের মতো বা রাবারের মতো, এটা যত টানবেন তত লম্বা হবে। ভালোবাসা মানে একটা সমুদ্র, ভালোবাসা যত ভালোবাসবেন ভালোবাসা তত বাড়বে, এটা কখনোই কমবে না। যেমন সমুদ্র থেকে বালতির বালতি বা মোটর লাগিয়েও যদি যত পানি এখান থেকে নিয়ে যান, সেই পানি যেমন কখনোই কমবে না, ফুরাবে না, এই ভালোবাসাটাও এরকম একটা জিনিস যেটা কখনো কমে যাওয়ার বা ফুরিয়ে যাওয়ার জিনিস না। তো একজনকে ভালোবাসছি বলে যে আরেকজনকে ভালোবাসা যাবে না এরকমটাও না, কিন্তু ঘৃণাটা মানে ওই ভালোবাসাটাও সোজা কথা মনে করেন ভুলে গেলাম আপাতত। তো সেই ভালোবাসা ভুলে গেলেও যে জিনিসটা কখনো ভোলা যাবে না সেটা হচ্ছে এই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগানকে আমি যেই ঘৃণাটা করি, সে আমার জীবনটা যেভাবে তছনছ করে দিছে, সে আমার মানে হৃদয়টাকে যেভাবে ভেঙে টুকরো টুকরো করে দিছে, মানে একদম কেটে কুচি কুচি করে একদম ফানা ফানা করে ডালছে। তো তাকে আমি মানে সফট কর্নার রেখে ভালোবেসে ধোলাই করব, এইটা ভাবাটা মানে শুধু বোকামি না, মানে আপনাদের মানে আর অন্যভাবে বললাম না, যেটা আপনাদের একটা ভুল ধারণা। তো আপু, আপনার এই ভুল ধারণাটা আমি আশা করি ভেঙে দিতে পারছি। আর আপনার মতো যদি আরো কেউ থেকে থাকে তাদের এটাও আমি ভেঙে দিছি। তো এইবার সরাসরি ওই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগানকে দোলাই চলে যাই। ওরে খাটের রানী, রাতের রানী, বেশ্যামাগি, ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান, তোর জন্য আমাকে কি ধরনের কলঙ্ক মানে করে মাথায় বই নিয়ে বেড়াইতে হয় দেখছিস তুই? এই অপবাদ আমাকে শুনতে হয়, এসব মিথ্যা অপবাদ আমার ইয়েতে আসে। তো তোরে আমি কেমনে ছেড়ে দিতাম, আর কেমনে তোরে ধুলাই করলে তোর একটু লজ্জা শরম হইব? ফৈনির ঘরের ফৈনি, বেশ্যা মাগির বাচ্চা, ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান, তোরে আমি তলদেশ দিয়া তাল গাছ, বট গাছ, নারিকেল গাছ, সুপারি গাছ, ঝাড়ু, জুতা, স্যান্ডেল, গু মূত্র
যা কিছু আছে সব কিছু দিয়েই থেরাপি দিছি, এরপরেও তো লজ্জা হয় না। আর কিভাবে আমি মানে আমার মানে যতটুকু নিচে নামা যায়, মানে ভাষাটাকে যতটা মানে খারাপ করা যায়, মানে একটা মানুষকে কতটা ঘৃণা করি সেটা বোঝানোর জন্য যত ধরনের কুৎসিত শব্দ বা ইয়েগুলো উচ্চারণ করা যায় সবই করে দেখছি, এরপরেও তোকে কোনো লজ্জা শরম দিতে পারি না, তোকে মানুষ বানাইতে পারতেছি না। তোর অন্যায় অপরাধ এবং তোর ভাই অমানুষের বাচ্চা কোলাঙ্গার দেশি কুত্তা অন্যায় অপরাধের জন্য, ফটকামি ফাতরামি চিটারি বাটপারি প্রতারণা নষ্টামি নোংরামি ব্যয়াপনার জন্য তোদের যে মা বাপ আছে, ওই খাডাস বুড়া এবং সুর বাপ মানে খাডাস বুড়ি, এই তোর মা এবং তোর মৃত সুর বাপকেও তোলে এইভাবে ধুলাই করলাম। এই যে জলজন্ত কিছু তথ্য প্রমাণ দিলাম যে মা বাবাকে নিয়ে কোনো সন্তানকে কথাবার্তা শোনাইলে এই যে মানে সন্তানদের মনের মধ্যে কি ধরনের ফিলিংস কাজ করে, সন্তানরা সুইসাইড পর্যন্ত করে ফেলে। এই যে রাজশাহীর যে মেয়েটা কিছুদিন আগে মানে রেমি, আগে কি যেন নাম সেটা ভুলে গেছি, ইয়ে করলো। তো তোকে মানে তোর অন্যায় অপরাধের জন্য যখন তোর মা বাপের কথা শুনতে হয়, তোর ভাইয়ের অন্যায় অপরাধের জন্য যখন তোর এই খাডাস মায়ের মানে ঝাঁটাপিটা খাইতে হয়, কথা শুনতে হয়, এতেও তোর লজ্জা হচ্ছে না, এতেও তুই থামতেছিস না। তোর নষ্টামি নোংরামি ফটকামি ফাতরামি চিটারি বাটপারি প্রতারণা চলছে তো চলছে, আর কতদিন চলবে? তো ভবিষ্যতে তোর সন্তানরা না জানি যে এই যে এখনো বুঝতেছিস না, এখনো তোর সন্তানরা বিবেক সম্পন্ন হয় নাই, তারা বড় হয় নাই, মানে ভালো মন্দ বুঝতে শিখে নাই, লজ্জা শরম এখনো হয়ে ওঠে নাই। যখন সে বড় হবে তার বন্ধু বান্ধবদের সাথে মিশবে, যখন তার বন্ধু বান্ধবরা তাকে কথায় কথায় বলবে তোর মা তো একটা খাটের রানী, একটা নষ্টা মাগি, একটা দাঁতের বাগান, একটা ভণ্ড বাচাল, একটা দুশ্চরিত্রা নারী বা মাগি, সে তলদেশ ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করে বা মানুষের লাথি উস্তাকে জুতা পিটা ঝাঁটা পিটা খেয়ে জীবিকা নির্বাহ করে, কিভাবে তখন সন্তানের সামনে মুখ দেখাবি? এখন তো সন্তান ছোট আছে, একটা কিছু মানে তারা এখনো হয়তো বা মানে এত কিছু বোঝে না, এই যে রোস্টারদের ভিডিওগুলো দেখে নাই বা আমার ভিডিওগুলো তারা দেখে না। যখন সে প্রাপ্তবয়স্ক হবে, যুবক হবে, আর একটু বড় হবে, তখন সে যখন এগুলো দেখবে শুনবে জানবে, তার বন্ধু বান্ধবের প্রশ্নের সম্মুখীন হবে, তার গার্লফ্রেন্ডের মানে প্রশ্নের সম্মুখীন হবে, বা তার ভবিষ্যতে বিয়ে শাদীর সময় এই তোর অতীতের পরিচয়গুলো, তোর এই নষ্টামি নোংরামির ইয়েগুলো তার জীবনটাকে বিষিয়ে তুলবে, তখন তুই তোর সন্তানদের সামনে মুখ দেখাবে কি করে, মানে সন্তানদের কাছে জবাব দিবি কি? বা তখন যদি তোর সন্তানরা এই রেমির মতন কোনো একটা মানে অঘটন ঘটিয়ে ফেলে, তখন নিজেকে ক্ষমা করতে পারবি? ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিটকাটের দাঁতের বাগান, আমি জানি তোর কাছে তবুও এইভাবে বলার পরেও তোর কোনো লজ্জা শরম হবে না। দিন শেষে বলতে আসবি ভিউয়ার্স এই যে কি করলাম ইয়ে করলাম দেখেন তো, এই যে আজকে মানে ফটকামি ফাতরামি মূলক মানে প্রতারণামূলক যত ধরনের টাইটেল থাম্বনেল আছে সব দিবি। এছাড়াও আরো কি ধরনের অভিযোগ মানে অপবাদ আমাকে সহ্য করতে হয় দেখ। এই যে তোর ভণ্ডামির জন্য ওই ভিডিওতেই মানে এরকম একটা কমেন্ট আসছে যে এত বাবা বাবা করে, কোনোদিন তো দেখলাম না বাবার জন্য দান খরাত করতে। তো এই যে তুই তোর বাবার জন্য যে মায়া কান্না কুমিরের কান্নাগুলো করিস, দেখাইতে আসিস, অভিনয়গুলো দেখাইতে আসিস, আমার বাবার জন্য আমার এতটা খারাপ লাগে, আল্লাহ তাআলার কাছে মানে অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে আমার বাবাকে দেখার তৌফিক দান করছেন, বা শেষ বয়সে বাবার একটু সেবা যত্ন করার তৌফিক দিয়েছেন, এই সেই মানে এই যে কথাবার্তাগুলো বলিস, কিন্তু নষ্টামি নোংরামি বন্ধ করার তো কোনো নামগন্ধই নাই। তো এইসব দেখে ভিউয়ার্সদের মনের মধ্যে প্রশ্ন জাগে যে তোর যদি তোর বাপের প্রতি এতই ভালোবাসা থাকতো ইয়ে করতো, তাহলে নষ্টামি নোংরামিটা সবার আগে ছেড়ে দেওয়ার কথা ছিল, যে রাতের রাজাদের খাট কাঁপানোর কাজটা সবার আগে ছেড়ে দিতি, আর ফটকামি ফাতরামি করার তো প্রশ্নই আসে না, এগুলো সবার আগে ছেড়ে দিতি, কিন্তু সেইগুলো না ছেড়ে দিয়ে এরপরেও তুই নষ্টামি নোংরামি করতেছিস, খাট কাঁপানোর ব্যবসা করতেছিস, ইয়ে করতেছিস। তো এই সব টাকা দিয়েও কোনো দান সদগা করতে কেউ দেখে না, যে কোনো গরিব দুঃখীদেরকে খাওয়াচ্ছিস, কোনো এতিম খাওয়াচ্ছিস, বা কোথাও দান সদগা করতেছিস, এইগুলো না, মানুষের কাছ থেকে উল্টো দান সদগা নিয়ে জীবিকা নির্বাহ করতেছিস। ঠিক আছে?
এরপরে আবার উনি আমাকে আরেকটা কমেন্ট করছেন, একই সাথে দুইটা কমেন্ট করছেন যে ভাই আপনি কিভাবে এত নোংরা পরিবারের সাথে মিশছিলেন। তারপরে উনি আমাকে যে একটা সাজেশন বা মানে একটা কি বলবো দিচ্ছেন আর কি, এটাকে মানে কাফারা বললেও ভুল হবে না, ঠিক আছে। ওনার মনের মতন বলছেন, মানে এটা আমার জন্য অনেক কঠিন হয়ে যায়, এটা আমি জীবনেও করতে পারবো না, ঠিক আছে। কারণ এই জিনিসগুলো আমার কাছে খুব প্রিয়। মানে একটা জিনিস সেটা হচ্ছে এই যে আপনার উচিত দুধ দিয়ে গোসল করে চুল দাড়ি কামিয়ে ফেলা। So, দুধ দিয়ে আপনি যেই কয় মন দুধের কথা বলবেন হয়তো বা দুধ দিয়ে গোসল করা সম্ভব, বা সেটা হয়তো বা করে একটু নিজেকে পাপ মুক্ত করার বা মানে পবিত্র করার একটা চেষ্টা করতে পারি, কিন্তু বাকিটা যে চুল দাঁড়িয়ে কামিয়ে ফেলা এইটা আমার পক্ষে সম্ভব না। আমি আমার জীবন দিতে রাজি আছি, মানে অন্তত পক্ষে চুল শেষে ন্যাড়া হইতে রাজি না। আর দাড়ি এটা নবীজির একটা সুন্নত, এটা যখন আমি তাবলিগ জামাতে গেছি এরপরে মানে সেই হাদিসকে ভালোবেসে মানে দাড়িটা রাখছি, তো দাড়িটাও কেটে ফেলা সম্ভব না। অন্তত পক্ষে যে চুল তো কাটা যায়, কিন্তু দাড়ি এটা তো ইম্পসিবল। তো ভাই আপনি আপনার এই কথাটা উইথড্র করেন, বাকিটা যে দুধ দিয়ে বা মধু দিয়ে বা এর চাইতে আরও কিছু দামি কিছু দিয়ে পবিত্র জিনিস দিয়ে যদি আমাকে গোসল করতে হয়, গোসল করলে যদি আমি পাপ মুক্ত হয়ে যাই, কলঙ্ক মুক্ত হয়ে যাই, তবে আমি সেই চেষ্টাটাই করব। তো দাঁতের বাগান এখনো তোর কোনো অন্যায় অপরাধ ফটকামি ফাতরামির কথা আমি বর্ণনাই করলাম না, কথা বলতে বলতে মানে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেল। এই যে তুই গতকালকে একটা ভিডিও আপলোড করছিস, সেই ভিডিওতে থাম্বনেল দিছিস সংসারের সব শেষ হয়ে গেছে আমার, অবলিক হঠাৎ বাধ্য হয়ে কি করতে হলো না জানি কি, মানে সংসারের সব শেষ হয়ে গেছে মানে কি না কি হয়ে গেছে। এখন যে সংসারের বাজার সদাই শেষ হয়ে গেছে এইটা তুই লিখতে পারলি না, যে ঘরের প্রয়োজনীয় সব জিনিস শেষ হয়ে গেছে বা সংসারের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো শেষ হয়ে গেছে, কিন্তু সংসারের সব এখন ঘরের বাজার সদাই চাল ডাল তেল লবণ চিনি এটা শেষ হয়ে গেলে কি সংসার বলতে কি এইগুলোকেই বোঝায় রে ফটকার বাচ্চা ভণ্ড বাসাল মুখোশধারী শয়তান পিট গার্ডেন দাঁতের বাগান। আর টাইটেলটাও তুই কিভাবে দিছিস যে সংসারের সব কিছু শেষ হয়ে গেছিল, হঠাৎ মানে এখানে কোনো দাড়ি নাই, একটা কমা দিছিস যে সংসার, তাহলে কমা মানে হচ্ছে যে ওই কথাটা কমার পরে যে লাইনটা আছে সেটাও এই কথার সাথে সম্পর্কযুক্ত সম্পৃক্ত, তাই না। এখানে তুই দাড়ি দিস নাই। তো এই লাইন লেখার পরে তুই লিখছিস, আচ্ছা প্রথম থেকে পড়ে আসি, সংসারের সব কিছু শেষ হয়ে গেছিল কমা হঠাৎ করে কি করতে হলো আমার বাধ্য হয়ে, মানে সংসারের সব কিছু শেষ হয়ে গেছিল সেটার জন্য বাধ্য হয়ে তোকে কি করতে হলো। মানে এই যে তুই তেলকে তাল বানিয়ে মানে এই ফটকামি ফাতরামিগুলো করিস ইয়েগুলো করিস, তো এর জন্য তুই মানে তোর মানে ভিউয়ার্সরা তোর উপরে যেই পরিমাণ বিরক্ত হয়, রাগান্বিত হয়, ক্রোধান্বিত হয়, তখন তোকে যেইভাবে জুতাপিটা ঝাঁটাপিটা ঠ্যাঙ্গা আইতলা বাস দিতে চায়, আর সেটাও পারে না। তুই কমেন্ট বক্স অফ করে রাখিস, কমেন্ট পাবলিশ করিস না, তো ভিউয়ার্সদের দান দক্ষিণায় মানে জীবিকা নির্বাহ করবি, ভিউয়ার্সদের সাথে ফটকামি ফাতরামি করে প্রতারণা করে ইয়ে করবি, তো ভিউয়ার্সদের যে একটা অধিকার, তুই তোর চ্যানেলে যা খুশি তাই করবি, তুই ল্যাংটা হয়ে নাচবি না উলঙ্গ হয়ে নাচবি না মানে বিকিনি পরে নাচবি, যে ভূগোল পোশাক পরে তুই নষ্টামি নোংরামি করবি, এটা যেমন তোর অধিকার আছে যে তোর চ্যানেলে তুই যা খুশি তাই করতে পারবি, কিন্তু ভিউয়ার্সদেরও তো একটা অধিকার আছে যে ভিউয়ার্সরা তার মনের ক্ষোভটা তোর চ্যানেলের মধ্যে তোর ভিডিওতে কমেন্টের মাধ্যমে যেন প্রকাশ করতে পারে। তো ভিউয়ার্সদের সেই অধিকার থেকে ভিউয়ার্সদেরকে কেন তুই বঞ্চিত করতেছিস বা করিস, ভন্ডের বাচ্চা, খাড়াস বুড়ির বাচ্চা, ব্যবসা মাগি দাঁতের বাগান, তুই একটু কুয়েত হয়ে যাচ্ছেন। তো ভিউয়ার্স এই যে সংসারের সব কিছু শেষ হয়ে গেছিল, তো সব কিছু বলতে যে তার এই ফকিন্নির বাচ্চার চাল ডাল তেল লবণ যে মাসের সব শেষ, তো বন্ডের বাচ্চা মুখোশধারী শয়তান তুই কি যে এই মাসটা যে চলতেছে এটা সম্ভবত তোর 10 তারিখ বা 11 তারিখের ভিডিও বা গতকালকে 12 তারিখ, ঠিক আছে, তো গতকাল 12ই জুলাই গেছে, এই মাসে তুই এখনো তেমন কোনো বাজারই করিস নাই, কারণ তুই মাসিক বাজার এই যে জিনিসগুলো বলতেছিস এগুলো হচ্ছে মাসিক বাজার, তো এই জিনিসগুলো এই মাস আসার পরে এখনো তুই কিনিস নাই, কিনতে হবে, ঠিক আছে, এটা গত মাসেরটা শেষ হয়েছে, তো এখনই তুই হাই হত্যা শুরু করছিস কেন। আর একটা জিনিস যেটা তুই বাধ্য হয়ে করতে হইলো সেটা বুঝেছিস, একটা ফকিন্নি মার্কা, আচ্ছা ফকিন্নি মার্কা বলবো না, মানে কোনো রকম একটা কম দামি একটা
অ্যান্ড্রয়েড মোবাইল কিনে নিয়ে আসছিস, ভিভো মানে Y18 সম্ভবত। তো তুই এটা বলতেছিস মানে এই সেটটাকেও একদম মানে এরকম ভাবে তুই নিজেই তুচ্ছতা ছিল করতেছিস যে একদম একটা কম দামি একটা সেট অনলাইনে অর্ডার করে নিয়ে আসছি, যে ভিউয়ার্স আমার আইফোন দিয়ে আমি সবসময় ভিডিও টিডিও করি, এই ফোন দিয়ে নাকি তুই মানে অন্যান্য যে ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রাম বা অন্য হোয়াটসঅ্যাপ যেই ইয়েগুলো আছে ওইগুলো নাকি তুই ব্যবহার করিস না, ইয়ে করিস না। তো তুই তোর এই কার্টুন পায়জামা বলদ প্রতিবন্ধী জামাইয়ের যে একটা পুরনো মানে হ্যান্ডসেট আছে, মোবাইল আছে, তো সেইটাই ব্যবহার করতি। তো সেইটাও এখন আস্তে আস্তে পুরনো হয়ে গেছে, হয়তো বা গ্লাসটা মানে গ্লাস প্রোটেক্টর বা স্ক্রিন প্রোটেক্টর একটু ফেটে গেছে, হয়ে গেছে, মানে দাগ টাগ করে গেছে, বা চার্জ ঠিক মতো টিকে না, বা ক্যামেরার রেজুলেশন একটু নষ্ট হয়ে গেছে, এটা সেটা নানান কারণে তুই বলতেছিস যে এখন আমি আরেকটা কম দামা মোবাইল কিনে নিলাম। তো জীবনের প্রথম আমি একটা চাইনিজ মোবাইল ব্যবহার করতেছি। ওরে সিটার, ওরে বাটপার, ওরে ব্যবসা মাগি বন্ড দাঁতের বাগান, সারা জীবনই চাইনিজ প্রোডাক্ট ব্যবহার করতে করতে আর বাংলাদেশি মানে জিনিস পণ্য ব্যবহার করতে করতে জীবন গেল। আর তুই এখন 2 দিনের বৈরাগী ভাতেরে বলিস অন্ন। এই মাত্র এই নিচতলা ভাড়া দেওয়ার ব্যবসায় যখন থেকে নামছিস, মানে খাট কাঁপানোর বা ব্ল্যাক হোল ভাড়া দেওয়ার ব্যবসায় পেশায় যখন নামছিস, এরপর থেকে তুই সহ তোর আত্মীয় স্বজন, ভাবি, বিআইনেরও স্বাস্থ্য বোন বা ভাবির স্বাস্থ্য বোন, মাল্টিপ্লাক, মাল্টি নোংরা, তোর ভাই দেশি কুত্তা, তানুমণ্ডল সব মানে তোরা সবাই এখন আইফোন ব্যবহার মানে ফুটানি দেখাইতে গিয়ে তোরা এখন আইফোন কিনে ব্যবহার করিস যে তোরা বিরাট বড় লোক, এই সেই মানে তোরা বিল গেটস, মুকেশ আম্বানি, এলন মাস্ক তাদের আত্মীয় স্বজন, এই সেই। আইফোন ছাড়া তোদের চলেই না। আইফোন ছাড়া তোরা যে মানে তলদেশ ভাড়া দেওয়ার ব্যবসা করিস বা ব্ল্যাক হোল মানে করে ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করিস, সেটার প্রমাণ কি? সেই জন্য আইফোন ব্যবহার করিস। কি তা কইতাম, তো এখন এই মানে এই অ্যান্ড্রয়েড ফোন বা কম দামি যেই ফোনটা কিনছিস ভিভো, তো এটা জীবনের প্রথম একটা সস্তা ফোন কিনছিস। প্রথম অবস্থায় নোকিয়া কিন্তু মানে অনেক নামি দামি একটা ব্র্যান্ড ছিল, মানে আগের দিনের মোবাইল সেটের মধ্যে সবচেয়ে নামি দামি একটা ছিল। স্যামসাং এরও ছিল, কিন্তু তখন নোকিয়া পুরো মার্কেটটা দখল করে রাখতো, ঠিক আছে। স্যামসাং তখন দ্বিতীয় স্থানে ছিল, নোকিয়ার পরেই স্যামসাং এর স্থান ছিল। তো তখন নোকিয়ার মধ্যে সবচেয়ে সস্তা যে সেটটা ওইটা ব্যবহার করতি তুই, ডাইরেক্ট যে 1100 মডেল, যে হাতুড়ি দিয়ে বাইরেলেও যেটা ভাঙে না, আসার মারলেও ভাঙতো না, ইয়ে করতো না, ওই সেট ব্যবহার করার পরে অনেক বছর যখন সাল বাল সব চলে গেছে, আমার সাথে ওই সেট নিয়েও ডেটিং করছিস, প্রেম প্রীতি, রুম ডেটিং, এটা সেটা অনেক কিছু করছিস। তখন কিন্তু ভার্সিটিতে তুই তোর বন্ধু বান্ধবদের সামনে এই মোবাইল সেট নিয়ে যাইতে লজ্জা পাস, তোর প্রেস্টিজ পাংচার হয়ে যায়। তো এই জন্য অনেক অজুহাত দেখিয়ে তোর মা বাপের হাতে পায়ে ধরে কান্নাকাটি করে 6 মাস 1 বছর কান্নাকাটির পরে তুই একটা চাইনিজ সেট কেনার মানে সুযোগ পাইছিলি, বা তোকে একটা সেট কিনে দিছিল, ঠিক আছে। কি যেন সিম্ফনি না স্প্রিন্ট একটা সেট তোকে কিনে দিছে। তো ওইটা কোন ব্র্যান্ডের? আইফোন কোম্পানির সেট ছিল। ফকিন্নির বাচ্চা, তুই যে গতকালকে ঘেউ ঘেউ করে গেলি, ভিউয়ার্স আমি জীবনে কোনোদিন চাইনিজ ব্র্যান্ডের মোবাইল ব্যবহার করি নাই, এই প্রথম মানে এই এই ভিভো সেটটা ব্যবহার করব, এটা সেটা মানে তোরা মানে কি একটা যে দেখা যায় যে 2 দিনের বৈরাগী ভাতারে বলিস অন্ন, মানে সারা জীবন ফকিন্নি থেকে 2 দিন হইলো মানে কয়েকটা টাকার মুখ দেখছিস, এখনো বড় লোকের খাতায় নাম লেখাইতে পারিস নাই। কারণ টাকা হইলেই সবাই বড় লোক হয় না, ঠিক আছে। যে টাকা মানে পয়সা, এটা তো ম্যাথর মুচি এই ব্যবসা পতিতারাও ইনকাম করে, আয়রুজি করে, বলে তারা কি মানে বড় লোকের খাতায় বা সমাজের ভদ্রলোকেদের খাতায় নাম লেখাইতে পারে, বা ভদ্রলোকেদের সমাজে জীবনযাপন করতে পারে, চলাফেরা করতে পারে? তাদেরকে আলাদা সমাজে পর্দার আড়ালে ওই নিচু শ্রেণীর মানুষের সাথেই চলতে হয়। তোদের মতন অন্ধকার জগতের মানে নিষিদ্ধ পল্লীর বাসিন্দাদের আলাদা জগৎ, আলাদা ভাবেই তোদের জীবনযাপন করতে হয়। তুই তখন চাইনিজ সেটের মধ্যে মটোরোলা সেট ব্যবহার করছিস,
আগে সিম্ফনি, মটোরোলা, তারপরে স্প্রিন্ট, এইগুলো ছিল তোর প্রিয় ব্র্যান্ড। তখনও মানে এই যে নোকিয়ার মধ্যে মানে ওই আমলের যে স্মার্টফোনগুলো ছিল, মানে নোকিয়া এন সিরিজ, N70, 71, N95, এটা সেটা ওই আমলের সবচেয়ে মানে দামি মোবাইল। ওইগুলো তো তোর কাছে একটা দুঃস্বপ্ন ছিল, কিন্তু তোর সামনে কিন্তু আমি ওই আমলে কত সালে 2009-10-এর দিকে আমি কিন্তু N95 মোবাইল ব্যবহার করতাম। তোর নিশ্চয়ই মনে থাকার কথা, আমাদের অনেক রোমান্টিক মুহূর্ত সেই মোবাইল দিয়ে মানে ছবি তোলা এবং ভিডিও করা, অনেক রোমান্টিক মুহূর্তের মানে ইয়েগুলো আছে, তাই না? ছিল, তোর মনে আছে তো? সেই আমলেও তুই এই যে হ্যালো মটোরোলা, স্প্রিন্ট আর সিম্ফনি নিয়ে এখন তুই তলদেশ ভাড়া দিয়ে, ব্ল্যাক হোল ভাড়া দিয়ে তুই একটা আইফোন কিনতে পেরে বিরাট ধনী, বিরাট বড়লোক হয়ে গেছিস। আর প্রত্যেকদিন মানে বাজারে মহিলাদের মতন, ব্যবসা পতিতাদের মতো বাজার না ঘুরলে তো চলেই না। তোর ওই মানে বলদ, এই বুদ্ধি প্রতিবন্ধী, এই দাইওস কার্টুন পায়জামাকে ঘরে রেখে, বাড়িতে রেখে তুই যাবি বাজারে বাজার করতে, ইয়ে করতে। তো কি আর বলবো, এই যে বাজার সদাই তো আমরাও করি রে, আমাদের সবার সংসারে বাজার সদাই লাগে। এই যে মনে করো আমি করে আসি, আমার সংসারে যদি কোনো কিছু শেষ হয়ে যায়, সেটা আমার স্ত্রী বাজার থেকে কি বলবো 1-2 মিনিট লাগবে, মানে তোর তো তুই বলিস মাঝে মধ্যে এর চেয়ে বেশি সময় লেগে যায়। আমার এখানে সর্বোচ্চ আস্তে আস্তেও যদি হেঁটে আসে, মানে বাড়ি থেকে বাজারে আসতে 5 মিনিট সময়ের দরকার আছে। তো আমরা পাই, এরপরেও তো সোজা কথা আমার স্ত্রীর ওইটুকু মানে ইয়ে নাই যে তাকে সোজা কথা ওইটুকু নিষেধ করেছে। তোমার কোনো কিছুর প্রয়োজন, তোমাকে মানে তুমি বাজারে যাওয়ার চিন্তা ভাবনা মানে মাথায় আইনো না। ভবিষ্যতে আমার সন্তানকে, বাচ্চাকে স্কুলে নিয়ে আসতে হবে, সেটাও আমি নিয়ে আসবো, কারণ আমার স্ত্রী ঘরের জিনিস, পর্দার আড়ালে থাকবে। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, ঠিক আছে? মানে এটা চিরস্থায়ী ঠিকানা না। এই যে সামান্য 50, 60, 70 বছর, সর্বোচ্চ 100 বছর, বর্তমান জমানায় 100 বছরের মানুষ হাতে গোনা খুব কম আছে। আগের দিনের কিছু মানুষ আছে, যা আমাদের ইয়ের মানুষগুলো 100 বছর বেঁচে থাকাটা মানে এটা অনেক বড় একটা অলিক কল্পনা করে ফেলার মতন একটা বিষয়বস্তু। তা আমরা কত বছর বাঁচতে পারি? 60, 70, সর্বোচ্চ 75, 80 বছর। তো 80 বছরের জীবনে কত বছর মানুষের যৌবনকাল থাকে? তো এই যৌবনকালটাকে আমরা যদি একটু ইয়ে করে, হিসেব করে, আমাদের নফসটাকে কন্ট্রোল করে, আমাদের মনটাকে একটু ইয়ে করে, আমরা একটু ইয়েভাবে সংযতভাবে জীবনযাপন করতে পারি, মার্জিতভাবে পর্দার ভিতরে থেকে এই দুনিয়ার সময়টুকু পার করে দিতে পারি, তাহলে পরকালে তো আমাদের জন্য অনন্ত সুখ শান্তি অপেক্ষা করতেছে। তো আমি আমার স্ত্রীকে কেন শো অফ করব অন্যান্য পুরুষের সামনে যে আমার স্ত্রী কত সুন্দর, বা আমার স্ত্রী নিজেকে কেন মানে দেখাইতে আসবে যে আমি মানে এত সুন্দর, বা এইটা সেটা, আমি অমুক, আমি এটা সেটা ফ্যাশন করে আসলাম, ইয়ে করলাম। বা পুরুষ মানুষের চোখের খোরাক কেন হইতে হবে তাকে? সে ঘরে থেকে মানে ঘর সামলাবে, সংসার সামলাবে, বাচ্চা কাচ্চাকে সময় দিবে। আর এই যে বাজার টাজার যা কিছু আছে, এগুলো আমি তাকে কিনে দিব, যেটাই ইয়ে হয়ে যাক। তাকে বলা আছে তুমি যে কোনো কিছু শেষ হয়ে যাওয়ার অন্তত পক্ষে 1 দিন আগে, 2 দিন আগে আমাকে বলে রাখো। যে কোনো জিনিস শেষ হইলেই আমাকে বলতে হবে, এরকম না। এই যে দেখ আমি কি কি কিনে নিয়ে আসছি, এই যে একবার কিনে নিয়ে আসছি, হয়তো বা সারা মাস এগুলো দিয়ে চলে যাবে। পাস্তা দেখছিস কোন সময়, কিষানের একটা পাস্তা। ভিউয়ার্স দেখেন আমি কি ধরনের শপিং কিনে, কি জানি কেনাকাটা করে নিয়ে এসেছি। দেশি কুত্তা তো নিজেও কিনতে পারে না, দেশি কুত্তা কিনায় তার মাকে দিয়ে। মানে তার মা মাস শেষে একবার মানে রাতের রাজাদের বা বই রাখাদের খাটকা পাইতে চায়, দেশি কুত্তা বলে যে আমার মা পেনশনে টাকা আনতে গেছিল, ফকিন্নির বাচ্চা, ঠিক আছে? তো মাকে দিয়ে বাজার করিয়ে একটা পিড়ি নিয়ে বা মোড়া নিয়ে বসে, ভিউয়ার্স দেখেন আপনাদের সাথে শেয়ার করি কি কি বাজার গেলাম। এই যে ভিউয়ার্স দেখেন এটা পাস্তা, এটা কিষানের পাস্তা, এটা সেটা। আচ্ছা, এখন যদি আমি এগুলো নিয়ে বেশি কথা বলতে চাই, তাহলে আমার ভিডিও লম্বা হয়ে যাবে। কত দাম কি এগুলো আছে, গায়ে যা লেখা আছে তার সাথে কম, আমাদের এক্সট্রা ভ্যাট দিতে হয় না, ট্যাক্স দিতে হয় না। বিশেষ করে দাঁতের বাগান, এই যে ইয়েটা মানে আমি বাজারটা দেখানোর মূল কারণ হচ্ছে দাঁতের বাগানে যে তার ভাই আসবে, ভাবি আসবে, মা আসবে,
আর যে পুচকে ভাতিজা ভাতিজি এগুলো আসবে, তো তারা আসলে দাঁতের বাগানের জন্য কি নিয়ে আসবে, কি করবে না করবে, তাদেরকে কিভাবে আপ্যায়ন করবে, এই পেশাল তো দাঁতের বাগান 5-6 মাস ধরে শুরু করছে। এর মধ্যে একটা পেশাল যে আমি আমার মানে মাকে কি কি আনতে বলতেছি, আমার এখানে কোন কোন জিনিসগুলো বেশি দাম, আমার এখানে পোলাওয়ের চালটা, পলুয়া দেশি কুত্তার ভাষায়, যে পলুয়ার চালটা অনেক বেশি দাম। আমাদের বাংলাদেশি চালই কিন্তু সেখানে কিনে, কিন্তু তার এখানে মানে একটু দাম দিয়ে কিনতে হয়। তো তোরা সেখানে টাকা ইনকাম করবি বেশি, বাংলাদেশে যেই শ্রমটা বা সময়টা দিলে যেই পরিমাণ বেতন পাইতো তোর কার্টুন পায়জামা বলদ জামাই, সেখানে যেহেতু তার চেয়েতেও ডাবল পাচ্ছে বা তার চেয়েতেও মানে আরেকটু বেশি পাচ্ছে, তো জিনিসপত্রের দামও তো একটু বেশিই থাকবে। তো তার কাছে নাকি পোলাওয়ের চালটা 400 টাকার মতো কেজি দাম পড়ে যায়, আর বাংলাদেশে তো 150, 160 থেকে 70 টাকা। তো আমি যে কি বলবো, প্যাকেটের চালের চাইতেও ভালো মানের চাল, যে এরফানের চিনি গুঁড়া চাল, এটা কিন্তু ওই প্যাকেট জাত না, মানে ওই রকম প্যাকেটের বস্তা জাত, কিন্তু প্যাকেট জাত এখনো হয় নাই। অন্যান্য যেই আমি এখানে নাম বলতে গেলে কোম্পানি টম্পানি ইয়েতে পড়তে পারি, আমি প্যাকেট নেই, ঠিক আছে। যেমন অনেকগুলো কোম্পানি আছে, চাষি আছে, ইস্পাহানি আছে, আরো রূপচাঁদা, বসুন্ধরা, এটা সেটা অনেক কিছু আছে। তো ওইগুলোর চাইতে এটা একটু ইয়ে কম। যেমন এই যে আমরা 140 টাকা কেজিতে অনেক সুস্বাদু সবচেয়ে ভালো মানের চালটা পাই। এমনিতে এরফানের চাল 145 টাকা, তা আমার জন্য সেখানে আরো একটু চাল, আমার পরিচিত দোকান। তারপরে এই যে বিরিয়ানি মশলা, এটা কিনলেও তোকে ভিডিও করে দেখাইতে হবে, পোলাওয়ার চাল কিনলে ভিডিও করে দেখাইতে হবে। এই যে ইয়ের জন্য, এই যে পাস্তার জন্য এক্সট্রা কয়েকটা ম্যাগি মশলা নিলাম, এই ম্যাগি মশলা তুই দেশ থেকে কিনে নিবি, এইগুলো তোর ভিডিও করতে হবে, গ্যানর গ্যানর প্যানর প্যানর করতে হবে। তারপরে এই যে আমি একটু মশার কয়েল কিনছি, ঠিক আছে, এটা দেখাই। আর ওইগুলো না বের করি, এখানে একটা এই যে 1 কেজি ডিটারজেন্ট পাউডার আছে। ভিউয়ার্স দেখেন, এই যে ডিটারজেন্ট পাউডার, দেশি কুত্তা হইনির করে হয়নি, এগুলো করিস না তুই। তো এটা এখানে আরেকটা জিনিস, ও এই ডিটারজেন্ট পাউডারের সাথে ভিউয়ার্স এই যে ইয়ে একটা বল, এটা অবশ্য 570 সাবান ফ্রি ছিল, তো 570টা দোকানে না থাকাতে বল সাবানটা দিছে। তো তারপরে একটু এখানে ময়দা, ঠিক আছে। আরেকটা জিনিস আছে এখানে, এই যে ইয়ে কয়েল জ্বালানোর জন্য একটা গ্যাস মেস নিয়ে নিলাম। তো এইগুলো দেখাইতে গিয়ে ভিডিওটা একটু লম্বা হয়ে গেল। তো এইগুলো কি দেখানোর জিনিস, এইগুলো দেখিয়েও মানে পেশাল পারতে হবে, ভিডিওগুলো লম্বা করতে হবে, ফকিন্নির বাচ্চারা। তো ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেও যারা ভিডিওতে কোনো লাইক দেন নাই, তাদের কাছে অনুরোধ থাকলো ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না। তো আজকের ভিডিওটা মানে আমি কি বলবো, কি রকম হজবরল করে ফেলছি আমি নিজেও জানি না, কারণ আমার নিজেরই মন মতো হয় নাই। রাতের বাগানের আরো অনেক ফটকামি ফাতরামির জন্য, চিটারি বাটপারি প্রতারণার জন্য তাকে আমি ধুলাই করতে পারি নাই। তো এইটার জন্য আপনারা এই অভিযোগ দিতে পারবেন না যে তাকে আমি এখনো ভালোবাসা মনে নিয়ে, সফট কর্নার মনে নিয়ে তাই ধুলাই করি। সময়ের অভাবে, সোজা কথা, তার অন্যায় অপরাধগুলো এত বেশি থাকে যে আমার এক ভিডিওতেই আধা ঘন্টার মধ্যে তার সব ফটকামি ফাতরামি, চিটারি বাটপারি প্রতারণার কথা বর্ণনা করে তাকে ধুলাই করা যায় না। এই জন্যই হয়তো বা ধুলাইটা একটু কম পড়ে যায়। তো এরপরেও আমি চেষ্টা করব আর কঠিনভাবে তাকে জুতা পিটা ঝাঁটা পিটা ঠ্যাঙ্গা ওয়াইকলা বাস দেওয়ার জন্য। তো আবার কথা বলতে গিয়ে ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, তো আর বেশি কথা না বাড়িয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুটো সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।